নমস্কার, আমি মৌ। আজ আমি আপনাদের যে গল্পটি পাঠ করে শোনাবো সেটি পরশুরাম অর্থাৎ রাজশেখর বসুর লেখা একটি খুব মজার গল্প, গুপি সাহেব। আশা করি গল্পটি আপনাদের ভালো লাগবে। আর যদি আমার গল্প পাঠ আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার গল্প পাঠের সঙ্গে থাকবেন। ধন্যবাদ। শুরু করছি আমার আজকের গল্প পাঠ, পরশুরাম অর্থাৎ রাজশেখর বসুর লেখা একটি খুব মজার গল্প, গুপি সাহেব। এই লোকটির নাম আপনাদের হয়তো জানা নেই, আমিও তাকে ভুলে গিয়েছিলাম, কিন্তু সেদিন হঠাৎ মনে পড়ে গেল। তার যে ইতিহাস নয়নচাঁদ পাইন আর দাশু মল্লিককে বলেছিলাম, তাই আজ আপনাদের বলছি। নয়নচাঁদ আর দাশু তা মন দিয়ে শোনেননি, কারণ তাদের তখন অন্য ভাবনা ছিল। আমার বিশ্বাস গুপি সাহেব অখ্যাত হলেও একজন অসাধারণ গুণী লোক। আশা করি আপনারা যথোচিত শ্রদ্ধা সহকারে তার এই ইতিহাস শুনবেন। নয়নচাঁদ পাইনের ঘড়ির ব্যবসা আছে। দাশু মল্লিক তাঁর দূর সম্পর্কের শালা, নেশাখোর কিন্তু সরল লোক। নয়নচাঁদের ছেলের বিয়ের কথাবার্তা চলছে। কনের ঠাকুরদা হৃদয় দাসের সঙ্গে আমার আলাপ আছে। সেজন্যে নয়নচাঁদ আমাকে অনুরোধ করেছেন তার দাবি সম্বন্ধে আমিই যেন হৃদয় দাসের সঙ্গে কথা বলি। দাবির দুটি আইটেমের ওপর আমাকে বেশি জোর দিতে হবে। 1 নম্বর, পাত্রের পিতার জন্যে একটি মোটর গাড়ি অগ্রিম চাই, উত্তম সেকেন্ড হ্যান্ড হলেও চলবে। 2 নম্বর, যেহেতু এদেশে পাত্রের তেমন লেখাপড়া হলো না, সে কারণে দাদা শ্বশুরের খরচে তাকে জেনিভা পাঠাতে হবে ঘড়ি তৈরি শেখবার জন্যে। আমার দৌত্যের ফল কি তা জানবার জন্য দাশু মল্লিক আমার কাছে এসেছেন। নয়নচাঁদও একটু পরে আসবেন। আমি বললুম, দাশুবাবু ব্যস্ত হচ্ছেন কেন? পাইন মশাই এলেই সব খবর বলবো, ততক্ষণ একটা বর্মা চুরুট টানুন। দাশু মল্লিক ধূমপান করতে করতে চুপি চুপি বললেন, দেখো হে, তুমি এই দেনা পাওনার ব্যাপারে বেশি জড়িয়ে পড়ো না, পরে হয়তো লজ্জায় পড়বে। আমার ভাগ্নে মানে মানে নয়নচাঁদের ছেলে একটি পাঁঠা। এমন সময় নয়নচাঁদ এলেন। এসেই একটা তাকিয়া টেনে নিয়ে শুয়ে পড়লেন। আমি প্রশ্ন করলুম, কি হলো পাইন মশাই, শরীরটা খারাপ নাকি? নয়নচাঁদ আঙুল নেড়ে গম্ভীর কণ্ঠে বললেন, আমি তোমাদের এই বলে রাখলুম, দেশ উচ্ছন্নে যেতে বসেছে, সর্বনাশের আর দেরি নেই। দাশু মল্লিক আর আমি জিজ্ঞাসু দৃষ্টিতে চেয়ে রইলুম। নয়নচাঁদ বলতে লাগলেন, গেল হপ্তায় মানিকতলা বাজারে পকেট থেকে 14.5 টাকা উধাও হলো। আবার আজ সকালে কলেজ স্ট্রিট মার্কেটে 19 টাকা 33 নয়া পয়সা মেরে নিয়েছে। হ্যাঁ, তোমাদের ওই মিনমিনে গণতন্ত্রী সরকারকে দিয়ে কিছুই হবে না। জবরদস্ত আয়ুব শাহী গভর্নমেন্ট দরকার। পকেটমার চোর আর ভেজালওয়ালাদের সরাসরি ফাঁসিতে লটকাতে হবে। দাশু মল্লিক বললেন, হ্যাঁ, যা বলেছ দাদা। তোমাদের মনে আছে কিনা জানি না, 13-14 বছর আগে লীগ মন্ত্রীদের আমলে পুরো 1 বছর পিক পকেটিং একেবারে বন্ধ ছিল, নট এ সিঙ্গেল কেস। তারপর যেমন স্বাধীনতা এলো, আবার যেই কেসেই। আমি বললুম, আপনারা প্রকৃত খবর জানেন না। লীগ মন্ত্রীদের বা পুলিশের কিছুমাত্র কেরামতি ছিল না। পকেটমারদের ঠান্ডা করছিল আমাদের গুপি সাহেব। নয়নচাঁদ বললেন, তিনি আবার কে? আমার এখানে দেখে থাকবেন, এখন ভুলে গেছেন। 13-14 বছর আগে প্রায়ই এখানে আসতো। অতি অদ্ভুত লোক। ফিরিঙ্গি নাকি? না, খাঁটি বাঙালি।
গুপি সাহেবের আসল নাম বোধহয় গোপীবল্লভ ঘোষ। হ্যাঁ, গোপীনাথ, গোপেশ্বর কিংবা গোপেন্দ্র হতে পারে, ঠিক জানি না। একটা বিস্কুটের কারখানায় কাজ করত। এখনকার ছোকরারা যেমন প্যান্ট শার্ট পরে গলায় লম্বা টাই উড়িয়ে খালি মাথায় রোদে ঘুরে বেড়ায়, স্বাধীনতার আগের যুগে তেমন ফ্যাশন ছিল না। আর রামানন্দ চাটুর্যে মশাই একবার লিখেছিলেন, রোদে বেরুতে হলে মাথায় হ্যাট দেওয়া ভালো, দেশি সাজের সঙ্গেও তা চলতে পারে। গুপি এই উপদেশটি শিরোধার্য করেছিল। ধুতি পাঞ্জাবি পরে মাথায় শোলা হ্যাট দিয়ে বাইসাইকেল চড়ে ঘুরে বেড়াতো। একবার অর্ধোদয় যোগের সময় তাকে দেখেছিলুম, একটা গামছা পরে আর একটা গামছা গায়ে জড়িয়ে মাথায় হ্যাট দিয়ে হাতে কমণ্ডলু ঝুলিয়ে গঙ্গা স্নানে যাচ্ছে। এই হ্যাটের জন্যেই সবাই তাকে গুপি সাহেব বলতো। নয়নচাঁদ বললেন, তোমার ভনিতা রেখে দাও, পকেট মারা কিসে বন্ধ হলো তাই চটপট বলে ফেলো। আমাদের এখন অনেক কাজ আছে, একটা বিয়ের জোগাড় কি সোজা কথা? একটু চটে গিয়ে আমি বললুম, গুপি সাহেব হেজি পেজি লোক নয়, তার ইতিহাস বলতে সময় লাগে, আর ধীরে সুস্থে তা শুনতে হয়। আপনাদের যখন ফুরসত নেই তখন থাক। নয়নচাঁদ বললেন, আরে না না, রাগ করো কেন? কি জানো, মনটা একটু খিচড়ে আছে, তাই ব্যস্ত হয়েছিলুম। হ্যাঁ, ভালো কথা, শুনলুম হৃদয় দাস নাকি একটা ভালো রোভার গাড়ির জন্যে বায়না করেছে। হ্যাঁ, তাহলে কঞ্জুস বুড়োর সুবুদ্ধি হয়েছে। তা হয়েছে, বেশ বেশ, নিশ্চিন্ত হওয়া গেল। যাক যাক, এখন তুমি গুপি সাহেবের ইতিহাস বলো। আমি বলতে লাগলুম, গুপি সাহেব লেখাপড়া বেশি শেখেনি, কিন্তু ছোকরা খুব পরোপকারী ছিল, আর হরেক রকম জানোয়ার সম্বন্ধে তার অগাধ জ্ঞান ছিল। তার মক্কেলও ছিল বিস্তর। পয়সার জন্যে নয়, শখের জন্যেই সে ফরমাস খাটত, তবে কেউ কিছু দিলে খুশি হয়ে নিত। মনে করুন আপনি একটা ভালো কাবুলি বেড়াল চান, গুপি সাহেব কিন্তু ঠিক জোগাড় করে দেবে। এমন বেড়াল যার ন্যাজ একেবারে খ্যাঁক শেয়ালকে হার মানিয়ে দেয়। আমাদের পাড়ার রাধাশ্যাম গোসাইয়ের নাতির শখ হলো একটা বুলডগ পুষবে, কিন্তু বাড়িতে মাংস আনা বারণ। গুপি সাহেব এমন একটা কুত্তা এনে দিল যে ভাত ডাল ডাঁটা চচ্চড়িতেই সে তুষ্ট, আর হাড়ের বদলে এক টুকরো কঞ্চি বা একটি পুরনো টুথব্রাশ পেলেও তার চলে যায়। কালীচরণ তন্ত্রবাগীশকে মনে আছে? হ্যাঁ, মনে আছে? লোকটা গোঁড়া শাক্ত। রাধাকৃষ্ণ কি সীতারাম শুনলে কানে আঙুল দিতেন। তার শখ হলো একটি ময়না পুষবেন, কিন্তু বৈষ্ণবী বুলি কপচালে তো চলবে না। গুপি সাহেব তারাপীঠ না চন্দ্রনাথ কোথা থেকে একটা পাখি নিয়ে এলো। হ্যাঁ, সে গাঁজাখোরের মতন হেঁড়ে গলায় শুধু বলতো, তারা তারা বল শালারা, তারা তারা বল শালারা। সেই সময় হ্যারিসন রোডে বিখ্যাত সিনেমা হাউস ছিল ঝমকমহল। করুগেট লোহার ছাদ, তার নিচে কাঠের সিলিং। বহুকালের পুরনো বাড়ি, সিলিংয়ে অনেক ফাঁক ছিল, তাই দিয়ে বিস্তর পায়রা ঢুকে ভেতরের কার্নিশে রাত্রি যাপন করত। অডিটোরিয়াম এত নোংরা হতো যে দর্শকরা হল্লা করতে শুরু করলো। ম্যানেজার হরমুসজি ছিপিওয়ালা পায়রা তাড়াবার অনেক চেষ্টা করলেন, কিন্তু কিছুই হলো না। মেরে ফেলবার উপায় নেই, কারণ হিন্দুর চোখে গরু যেমন ভগবতী, তেমনি হিন্দু মুসলমান আর পার্সির চোখে পায়রা লক্ষ্মীর প্রজা।
ছিপিওয়ালা সাহেব লোক পরম্পরা শুনলেন পায়রা তাড়াতে পারে একমাত্র গুপি সাহেব। তাকে কল দেওয়া হলো। সে বলল, খুব সোজা কাজ। রাত 12টার পর যখন শো বন্ধ হবে আর পায়রার দল বেহুশ হয়ে ঘুমুবে, তখন 2-3 জন লোক লাগিয়ে দেবেন। তারা মই দিয়ে উঠবে আর প্রত্যেকটি পায়রার পেট টিপে ছেড়ে দেবে। পায়রার স্মরণশক্তি তীক্ষ্ণ নয়, সেজন্যে দিনকতক নিয়মিতভাবে পেট টেপা দরকার। ক্রমশ তাদের হৃদয়ঙ্গম হবে যে এই ঝমকমহল সিনেমা ভবন পায়রার পক্ষে মোটেই নিরাপদ আশ্রয় নয়। গুপি সাহেবের ব্যবস্থা অনুসারে হরমুসজি ছিপিওয়ালা প্রাত্যহিক পেট টেপার অর্ডার দিলেন। দিন কতক পরেই পায়রার দল বিদায় হলো। গুপি 25 টাকা দক্ষিণা পেল। তার কয়েক মাস পরে সিনেমা হাউসের ভাড়া নিয়ে ঝগড়া হওয়ায় ছিপিওয়ালা সাহেব নাগপুরে চলে গেলেন। ঝমকমহলের মালিক পুরনো বাড়ি ভেঙে ফেলে নতুন হাউস বানালেন। একদিন গুপি সাহেব আমার এখানে এসেছে। তার ডান হাতে রবারের দস্তানা, বাঁ হাতে একটা দেশলাইয়ের বাক্স। আমরা প্রশ্ন করলুম, ব্যাপার কি? গুপি সাহেব জবাব দিল না। ফরাসের ওপর 2খানা খবরের কাগজ বিছিয়ে দেশলাইয়ের বাক্স খুলে তার ওপর ঢালল। ছোট ছোট জুঁই ফুলের কুঁড়ির মতন সাদা পদার্থ। গুপি বলল, ডেও পিঁপড়ের ডিম, 12 টাকা ভরি। 2 আনা দিয়ে 1 রতি কিনেছি, খুব পোষ্টাই। তারপর দস্তানা পরা ডান হাত পকেটে পুরে আবার বের করল। কাঁকড়া বিছেতে হাত ছেয়ে গেছে। আমরা ত্রস্ত হয়ে তক্তপোষ থেকে নেমে গেলুম। কাঁকড়া বিছের দল গুপির হাত থেকে কাগজের ওপর পড়ল আর টুপ টুপ করে সমস্ত পিঁপড়ের ডিম খেয়ে ফেলল। তারপর গুপি সাহেব তার পোষা জানোয়ারদের আবার পকেটে পুরল। আমরা সবাই বললুম, তোমার একই রকম ভয়ঙ্কর শখ? হ্যাঁ, কোন দিন বিছের কামড়ে মারা যাবে দেখছি। গুপি সাহেব বলল, আপনারা জানেন না, কাঁকড়া বিছে অতি উপকারী প্রাণী। বিছানায় ছাড় পোকা হয়েছে, কিটিংস পাউডারে কিছু হচ্ছে না, তখন ডিডিটি ইত্যাদি বেরোয়নি। গুটি কত কাঁকড়া বিছে ছেড়ে দিন, 3-4 দিন অন্য ঘরে রাত্রি যাপন করুন, তারপর দেখবেন ছাড় পোকা নির্বংশ। আন্ডা বাচ্চা ধাড়ি সমস্ত একেবারে সাবার। আলমারি কি দরজা জানালা উইলে গেছে, ভাড়ার ঘরে পিঁপড়ে, তারও দাওয়াই হচ্ছে কাঁকড়া বিছে। জিতেন বোসের নাম শুনে থাকবেন। ভদ্রলোকের পুরনো বই সংগ্রহের বাতিক আছে। একদিন এখানে আড্ডা দিতে এসেছেন। কথায় কথায় বললেন, আর তো পারা যায় না, কলকাতার যত রিসার্চ স্কলার আর পিএইচডি আছেন সবাই আমার ওপর হামলা করছেন। কেবলই বলেন, এই বইটা 2 দিনের জন্যে দাও, ওই বইখানা 7 দিনের জন্যে দাও। বই দিলে কিন্তু ফেরত আসে না। হ্যাঁ, ফেরত আসে না। ওমর খাইয়ামের স্বহস্তে লেখা একটি মহামূল্য পুঁথি আমার আছে। ডক্টর সীতারাম নস্কর সেই পুঁথিটি বাগাতে চান। একজন জার্মান প্রফেসরকে দেখাবেন। নস্কর মশাইকে হাঁকিয়ে দিতে পারি না। এককালে তার কাছে পড়েছিলুম। তা না করে এতদিন কাটিয়েছি, কিন্তু আসছে রবিবার তিনি আবার আসবেন। কিছু তো করব তাই ভাবছি। দৈবক্রমে গুপি সাহেব উপস্থিত ছিল। সে বলল, আপনি ভাববেন না জিতেনবাবু, আপনার প্রত্যেক আলমারিতে আমি 5টি করে কাঁকড়া বিছে ছেড়ে দেব, আর 10 ডিম। কেউ বই চাইলে বলবেন। আলমারি একেবারে বিছে ভর্তি, বই নিতে পারেন অ্যাট ইউর রিস্ক। জিতেনবাবু রাজি হলেন। গুপি সাহেব যথোচিত ব্যবস্থা করল। তারপর ডক্টর নস্কর এসে ওমর খাইয়াম চাইলেন। জিতেনবাবু বললেন, মহা মুশকিল স্যার,
সব আলমারি বিছে একেবারে ভরে গেছে। এই সেদিন আমার ভাগ্নেকে কামড়েছে, বেচারা হাসপাতালে আছে। আমার তো হাত দেবার সাহস নেই। আপনি যদি নিরাপদ মনে করেন তবে বইটা খুঁজে বের করে নিতে পারেন। আর ডক্টর নস্কর সন্দিগ্ধ মনে আলমারিতে উঁকি মেরে দেখলেন কাঁকড়া বিছে সঙ্গিন খাড়া করে পাহারা দিচ্ছে। তিনি তখনই ও বাবা বলে প্রস্থান করলেন। এইবার গুপি সাহেবের মহত্তম অবদানের কথা শুনুন। কিছুকাল তার দেখা পায়নি। হঠাৎ একদিন সন্ধ্যাবেলা টেলিফোন বেজে উঠল। কে আপনি? উত্তর এলো, আমি গুপি, আপনাদের গুপি সাহেব। মুচিপাড়া থানা থেকে বলছি। আমাকে গ্রেপ্তার করেছে, শিগগির আসুন, বেল দিতে হবে। থানায় গিয়ে দেখলুম একটা সরু কাঠের বেঞ্চে বসে গুপি সাহেব পা দোলাচ্ছে। দারোগা গুলজার হোসেন তার চেয়ারে বসে কটমট করে তার দিকে চেয়ে আছেন। গুপির পাশেই বেঞ্চে আরেকটি লোক বসে আছে। রোগা বেটে, অল্প দাঁড়িয়ে আছে, পরনে ময়লা ইজার ফর্সা জামা, মাথায় টুপি। লোকটি কাতর স্বরে মাঝে মাঝে বাপরে বাপ, বাপরে বাপ বলছে, আর একটা গামলায় বরফ দেওয়া জলে হাত ডোবাচ্ছে। আশ্চর্য হয়ে আমি জিজ্ঞাসা করলুম, ব্যাপারটা কি ইন্সপেক্টর সাহেব? হ্যাঁ? গুলজার হোসেন বললেন, এই গোপী ঘোষ আপনার ফ্রেন্ড, অতি ভয়ানক লোক। এই বেচারা চট্টু মিয়ার জান লিয়েছেন। ব্যাপার যা শুনলুম তা এই, গুপি সাহেব বউবাজারে কি কিনতে গিয়েছিল। চট্টু মিয়া পকেট মারবার জন্যে গুপির পকেটে হাত পড়ে সঙ্গে সঙ্গে দুটো কাঁকড়া বিছে তাকে কামড়ে দেয়। যন্ত্রণায় চট্টু একেবারে অজ্ঞান হয়ে পড়ে যায়। তখন দুজন পাহারাওয়ালা তাকে আর গুপি সাহেবকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। আমি নিবেদন করলুম, চট্টু মিয়া পকেট মারবার চেষ্টা করেছিল, তাকে আপনারা অবশ্যই প্রসিকিউট করবেন, কিন্তু গুপি সাহেবের কসুর কি? ওকে তো আটকাতে পারেন না। দারোগা সাহেব গর্জন করে বললেন, আমাকে আইন শিখলাবেন না মশাই। এই গোপী একজন খুনি, ডেঞ্জার টু দ্য পাবলিক। গরিব বেচারা চট্টু মিয়া একটু আধটু পকেট মারে, কিন্তু তার জন্যে আমরা আছি। আর সোহরাবর্দী সাহেব আছেন, লাট সাহেব ভি আছেন। চট্টুর জান নেবার কোনো ইখতিয়ার আপনার এই ফ্রেন্ডের নেই। আমার কথায় কোনো ফল হলো না। 100 টাকার বেল দিয়ে গুপিকে খালাস করে নিয়ে এলুম। 5 দিন পরে ব্যাংকশোল স্ট্রিটের কোর্টে মকদ্দমা উঠল, শুধু গুপির কেস। পকেটমার চট্টুর বিচার পরে হবে, সে তখনও হাসপাতালে। সরকারি উকিল বললেন, ইওর অনার, এই আসামি গোপী ঘোষকে কড়া সাজা দেওয়া দরকার। পিকপকেটকে বাধা দেবার অধিকার সকলেরই আছে, কিন্তু তাকে খুন বা নিমখুন করা মারাত্মক অপরাধ। হুজুর, সেই বহুকালের পুরনো কেস ক্রাউন ভার্সাস ভিখান পাসির নজিরটি দেখুন। ভিখান ফাঁসি তারই তৈরি করত। তালগাছে ঝোলানো তার ভাঁড় থেকে রোজই তারই চুরি যেত। চোরকে জব্দ করার মতলবে ভিখান ধূত্র ফলের রস ভাঁড়ের মধ্যে রাখল। পরদিন একটা তাড়ি চোর মারা পড়ল, আর একটা কোনো গতিকে বেঁচে গেল। হাকিম রায় দিলেন, চোরের বিরুদ্ধে এমন মারাত্মক উপায় অবলম্বন করা গুরুতর অপরাধ। ভিখান পাশির 1 বছর জেল আর 50 টাকা জরিমানা হয়েছিল। গুপি সাহেবের উকিল বললেন, ইওর অনার, আমার মক্কেলের কেস একেবারে আলাদা। কোনো লোককে জব্দ করবার মতলব বা ম্যালিস প্রিপেন্স এর ছিল না। পিক পকেটদের প্রতিও ইনি শত্রু ভাবাপন্ন নন। ইনি শখ করে কাঁকড়া বিছে পোষেন, তাদের ট্রেনিং দেন, আদর করেন, ভালোবাসেন, তাই সঙ্গে সঙ্গে রাখেন। কি করে ইনি জানবেন যে পুয়োর ফেলো চট্টুর মতিচ্ছন্ন হবে? ইনি তার অনিষ্ট চেষ্টা করেননি।
এর পালিত অবোধ প্রাণীরাই আত্মরক্ষার জন্যে চট্টুকে কামড়ে দিয়েছিল। চট্টু মিয়ার প্রতি আমার ক্লায়েন্টের খুব সিম্প্যাথি আছে, কিন্তু এর দায়িত্ব কিছুই নেই। হাকিম ব্রজবিহারী অধিকারী ভুক্তভোগী লোক, বারদুই তাঁরও পকেট মারা গিয়েছিল। হাসি চেপে বললেন, পকেটে কাঁকড়া বিছে নিয়ে বাজারে যাওয়া অন্যায় কাজ। আসামি অপরাধী, ওকে সতর্ক করে দিচ্ছি আর যেন এমন না করেন। আচ্ছা গোপীবাবু, আপনি যেতে পারেন। গুপি সাহেব নমস্কার করে করজোরে বলল, হুজুর, একটা কোয়েশ্চেন করতে পারি কি? হাকিম বললেন, কি কোয়েশ্চেন? আগে পাঞ্জাবির পকেটে কাঁকড়া বিছে রাখা আমার ভুল হয়েছিল, কিন্তু যদি কোট পরি, তার পকেটের ওপর যদি বোতাম দেওয়া ফ্ল্যাপ থাকে আর তার গায়ে যদি একটা নোটিশ সেঁটে দিই, হ্যাঁ, পকেট মে বিচ্ছু হ্যাঁ, হাত ঘুসানা খতরনাক হ্যাঁ, তাহলে কি বেআইনি হবে? হাকিম ব্রজবিহারী অধিকারী একটু চিন্তা করে বললেন, না, তাহলে বেআইনি হবে না, কিন্তু মাইন্ড ইউ, আমি হাকিম হিসেবে মত প্রকাশ করছি না, একজন সাধারণ লোক হিসেবেই বলছি। গুপি সাহেব খালাস হলো, তার কিছু আক্কেলও হলো, কিন্তু ব্যবসা বুদ্ধি তার কিছু মাত্র ছিল না। আমি বললুম, তোমার শ্বশুরবাড়ি কেষ্টনগরে না? কালই সেখানে যাও, 1000 খানিক মাটির কাঁকড়া বিছে অর্ডার দিয়ে এসো। দাঁড়ার নিচে যেন ফাউন্টেন পেনের মতন ক্লিপ থাকে। বিজ্ঞাপন দেওয়া চলবে না, আমরা 5 জন মুখে মুখেই জিনিসটি চালু করে দেব। হ্যাঁ, গুপি সাহেব 1000টা নকল বিছে আনালো। 20 দিনের মধ্যেই বিক্রি হয়ে গেল। খুব ডিমান্ড, আরও আনতে হলো। চট্টু মিয়ার দুর্ভোগের খবর পিকপকেট সমাজে রটে গিয়েছিল। পথচারী ভদ্রলোকদের পকেট থেকে 2টি দাঁড়া উঁকি মারছে দেখে তারা আতঙ্কে কাঁপতে লাগলো। তাদের পেশা একদম বন্ধ হয়ে গেল। তারপর ক্রমশ জানাজানি হলো যে আসল বিচ্ছু নয়, মাটির তৈরি। পকেটমারদের ভয় ভেঙে গেল, তারা আবার ব্যবসা শুরু করলো। ইতিহাস শুনে নয়নচাঁদ বললেন, দিব্যি আষাঢ়ে গল্প বানিয়েছ, হ্যাঁ? এখন কাজের কথা বলো। হৃদয় দাস মোটর কিনছে, ভালো কথা। আমার ছেলেকে বিলেতে পাঠাতে রাজি আছে তো? বিষণ্ণ মুখে আমি বললুম, আজ্ঞে না, মোটর কিনছেন নিজের জন্যে, নাত জামাইকে বিলেতে পাঠাতে পারবেন না। বটে, আমার ছেলেকে জলের দরে পেতে চান? হ্যাঁ? আজ্ঞে না, অন্য জায়গায় নাতনির সম্বন্ধ স্থির করেছেন। কি জানেন পাইন মশাই, আপনি ধনীমানি লোক, কাজেই অনেকের চোখ টাটায়। হিংসুটে লোকে ছেলের নামে ভাঙচি দিয়েছে। কি বলেছে? বলেছে ষাঁড়ের গোবর